মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জেলা মাদারীপুর জেলার চর্মগুড়িয়া বন্দরটি মূলত কুমার নদী এবং আড়িয়াল খাঁ নদীর পাড়ে, এবং এই বন্দরটি বিখ্যাত একটি বন্দর পাটের জন্য এবং চালের ব্যবসায়ের জন্য অতীত দিনে ছিল। কিন্তু এই কুমার নদী এবং আড়িয়াল খাঁ নদী দুটি নদী প্রায় মৃতপ্রায়। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, এই নদী দুইটি খনন করে ওই বন্দরটিকে আবার পুরানো অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কিনা, সে ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে এই যে দুটি নদী, কুমার নদী এবং আড়িয়াল নদী, দুটি আমাদের সে অঞ্চলের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, উনি ওনার একটি ডিউ লেটার দিবেন। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় 2 মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্যে। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং চেয়ারম্যানঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে চেয়ারম্যানঘাট যে বাজারে প্রায় প্রতি বছর 5 থেকে 10 হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং আমার ছানুন্ডি ইউনিয়ন প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাব দিতে নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাছারাকুতি। আমি বাছারাকুতি নিয়ে কথা বলছি। হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত 1 মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই। আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা, এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানের মানুষ বসবাস করছেন। সে এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার। এখানে 2টি ইমার্জেন্সি ওয়ার্ক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিলকিস ইসলাম, মহিলা আসন 7। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় চারালকাঠা একটা নদী আছে। সেই নদীতে বিপুল স্রোত সেখানে, এবং কয়েকদিন আগে ইমার্জেন্সিভাবে আমি গত 2 তারিখে সেখানে কিছুটা বাঁধ রক্ষা করার আমাদের এই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা শুরু করেছে। কিন্তু আমি যখন সেখানে গেলাম তখন এলাকার জনগণের দাবি, সেই চারালকাঠা নদীর মাঝখানে কিছুটা জায়গা যদি কেটে এই প্রবাহটাকে অন্যদিকে নেওয়া যায়, তাহলে এই নদী ভাঙ্গন থেকে ওই এলাকাটি
রক্ষা পাবে এবং তার জন্য তারা সেই এলাকার সব জনগণ মিলে সবাই স্বাক্ষর করে একটি আবেদন তারা তৈরি করছে। আমার প্রশ্ন যে মাননীয় মন্ত্রী মহোদয়, এই জায়গাটি, এই চারাকাঠা নদীটি, এটা বাহাগেলি ইউনিয়ন, সেখানে গিয়ে জরিপ করে এই কার্যক্রমটি শুরু করবেন কিনা, সেটাই আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নীলফামারী জেলা লালমনিরহাট তিস্তা নদীর যে অববাহিকা, এর পাশেই আমি গত 19 জুলাই নীলফামারী জেলার এই যে তিস্তার সঙ্গে কানেক্টেড যে খালগুলা, সেখানে অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সব হয়তো আমরা এই মুহূর্তে অ্যাডজাস্ট করতে পারি নাই। আমরা খুব শীঘ্রই জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া উনি যে খালটির কথা বলেছেন, যে সেখানে পার্শ্ববর্তী একটা বাঁধ কেটে সেটাকে খালের সাথে অন্তর্ভুক্ত করার জন্য, সেটি আমার মনে হয় আমাদের একটু টেকনিক্যাল কিছু স্টাডি থাকবে। সেটা আমি নিশ্চয়ই আশা করছি যে উনি আমাদেরকে নতুন করে একটা যদি ডিউ লেটার দেন, আমি সেটা সংশ্লিষ্ট আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের সেখানে করণীয় কি এই মুহূর্তে, সেটা জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তার মাধ্যমে মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে অলস বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত একটি অসম চুক্তি, অনৈতিক চুক্তি করে গিয়েছিলেন ফ্যাসিস্ট সরকার, যার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে একটি হুমকির মুখে পড়েছি। বাংলাদেশের জনগণের জন্য এই চুক্তিটি বাতিল করা অতীব জরুরি। আমি এই ক্ষেত্রে নিজস্ব সৌর প্ল্যান্ট কিংবা নতুন নবায়নযোগ্য জ্বালানি, যেটা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করবে, এই বিষয়ক মানে কিছু জিনিস আর কি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কবে নাগাদ অতি দ্রুত এই অসম চুক্তিটির পরিবর্তে আমাদের যে সৌর রোড প্ল্যান রয়েছে সেটি কার্যকর করবেন বলে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা বিলকিস ইসলাম, মহিলা আসন 7। মাননীয় স্পিকার, আমার নোটিশটি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মনোযোগ আকর্ষণ করে আমি বলতে চাই যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় একটি হাসপাতাল আছে। সেই হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সো বিজি। আপনার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মাননীয় সদস্য, একটু দয়া করে শুনুন। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এটির বেশি উচ্চতা না হওয়ার জন্য সন্ধ্যার আগে থেকে এখানে নানা ধরনের লোকজন সেখানে বাউন্ডারি ক্রস করে ভিতরে গিয়ে সামাজিক অপকর্মে লিপ্ত হয় এবং সেখানে স্বাস্থ্য সেবাতেও অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আবাসিক ভবন ও কোয়ার্টারগুলির অবস্থা এতই মানে জরাজীর্ণ যে সেখানে কেউ বসবাস করে না, অনুপযোগী হয়ে গেছে। এছাড়া হাসপাতালে অটোমেটেড হেমাটোলজি মেশিন, ডেন্টাল চেয়ার, পুরনো অকার্যকর হওয়ার রোগ নির্ণয়, দন্ত চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মানুষ, বিশেষ করে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ওই এলাকার জনগণকে আশ্বস্ত করার অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5। মাননীয় স্পিকার, 71 বিধিতে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন দেখছি না, আমি আপনার মাধ্যমে আমি নিশ্চিত উনি বিষয়টি জানবেন। মাননীয় স্পিকার, আমার ঢাকা 5-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়
সেটা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইফটিজিংয়ের মতো সারা বাংলাদেশে যে ব্যাধিগুলো ছড়িয়ে পড়ছে, আমার এই এলাকার মানুষ এই সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের করার গ্রাসে আজ নিমজ্জিত। আমাদের তরুণ সমাজ যারা আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেবে, তাদের মাদকের বয়াল থাবায় তারা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। পাড়ায় মহল্লায় বখাটেদের উৎপাত, ইফটিজিংয়ের কারণে আমাদের মেয়েরা ক্লাসে যেতে পারছে না এবং খেটে খাওয়া মানুষেরা সাধারণ জীবিকার অন্বেষণে তারা ছোট ব্যবসা করছে, সেখানে চাঁদাবাজি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বৃহৎ ব্যবসায়ী যারা আছে তারা চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হচ্ছে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে সাধারণ জনগণ যখন প্রতিবাদ করছে, উল্টা আমাদের সাধারণ জনগণের উপর এই মাননীয় সদস্য কামাল হোসেন, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, যে এই নোটিশটি সম্পর্কে আপনি বলবেন সেটা হলো অলস বিদ্যুৎ কেন্দ্রের সেটা হলো অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে, খুব আর্তনাদ। মাননীয় স্পিকার, আমাদের ওটা সম্পর্কে বলেন, বিদ্যুৎ কিভাবে আর্তনাদ করে এটা আমাদের বিদ্যুতের যে বেহাল দশা। আমি আজকে যখন সংসদে আসছি তখনও আমার এলাকা থেকে, এটা তো আপনার নোটিশ না, যেটা নোটিশ দিয়েছেন সেটা বলেন। আমি অনেকগুলো নোটিশ দিছি মাননীয় স্পিকার। এর মধ্যে এই যে আর্তনাদ করে এটা শুনান, আমরাও শুনতে আগ্রহী। ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলে বিদ্যুতের যে সমস্যা, এটা বিদ্যুৎ গ্যাস একটি মারাত্মক আকার ধারণ করেছে। এই ক্ষেত্রে আমি পূর্ব নোটিশ দিয়েছি, কথা বলেছি, আবার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বক্তব্য বিষয়ে উত্থাপনীয় বিষয় হলো ঢাকা 5 আসনের অনুন্নত অবহেলিত জনগোষ্ঠীর আর্তনাদ প্রসঙ্গে। বিদ্যুৎ না পেলে কি বিদ্যুৎ নিয়ে বলছেন আপনি? বিদ্যুৎ নিয়ে আর্তনাদ করছে না, বিদ্যুৎ গ্যাস এই দুটি মৌলিক সমস্যা, তারপর চাঁদাবাজি সহ। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে শুনেন, যে বিষয়টি কোনো মাধ্যমে না, যে নোটিশটা আপনার দিয়েছেন সেটা পড়বেন, এর বাইরে কোনো কথা বলার নেই, পড়ে যান শুধু। মাননীয় স্পিকার, আমি কয়েকটি নোটিশ নাই আপনার কাছে? নোটিশটি তো আমি কয়েকটা আপনাকে দিচ্ছি আর কি। এখানে আমি যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এবং জলাবদ্ধতা, এই কয়েকটি মৌলিক সমস্যা নিয়ে আমি কথা বলছিলাম। শুনেন মাননীয় সদস্য, আপনার যে সমস্যা সেই সম্পর্কে মন্ত্রণালয় আপনাকে জবাব দেবে, সুতরাং যেটা উত্থাপন হচ্ছে সেটাই বলেন। অন্যগুলা বললে আপনি অন্য মন্ত্রণালয়ের কথা বললে তো হবে না। আপনি এখানে যে বিষয়টি নোটিশ দিয়েছেন সেটি পড়ে যান। আমাদেরকে যে নোটিশ দিয়ে যদি না থাকে তাহলে বসে যান। জি জি, মাননীয় বিরোধী দলের নেতা। এখানে শুধু কামাল হোসেন সাহেব না, আরও অনেকেই দেখতেছি মাল্টিপল নোটিশ দিয়েছে। তো আপনি তো এর আগে অনুরোধ করেছিলেন যে পার্টিকুলার ডের জন্য সিঙ্গেল একটা নোটিশ সাবমিট হবে। জি, ওইটাই যদি সবাই ফলো করেন তাইলে কনফিউশনটা হয় না। এখন সম্ভবত আস্থার জায়গা থেকে ওনারা সমস্যায় ভুগেন যে কোনটা দিলে কোনটা গ্রহণ হয়, আবার কোনটা পড়ে যায়। তা আমার মনে হয় যে এখন থেকে যদি এটা আপনি স্ট্রিক্ট করেন যে একটাই নোটিশ সাবমিট করতে পারবেন একটা সেশনে, এর বেশি না, একদিনে, তাহলে আমরাই ঝামেলায় পড়ি না আর কি। ধন্যবাদ। আপনারাও বিব্রত হন না, যারা গিয়ে এটা বলতেছেন একটার জায়গায় আরেকটা বলতেছেন, অনেকেই দেখতেছি এটা করছেন। এটা মনে হয় স্ট্রিক্ট করা দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের নেতা। মাননীয় সদস্যবৃন্দ, একদিনে একটা নোটিশ দেবেন, এবং এটা সম্পর্কে আমি বলেছিও আগে যে একটা করে অনুগ্রহ করে একটা নোটিশ দেবেন, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রেসিং, যেটা ইমার্জেন্সি মনে হয় আপনার কাছে, সেটার আপনি নোটিশ দিবেন। মন্ত্রণালয় এটার একটা জবাব আপনাকে দেবে যথাযথ সময়। ধন্যবাদ। পরবর্তী মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয়, এটা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কওমি মাদ্রাসাগুলোর অবদান এবং ভূমিকা দীর্ঘদিনের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যবাহী এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই।
এই সকল প্রতিষ্ঠান থেকে অতীতে এবং এখনও আলেম ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ বের হয়েছেন, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিটা গ্রামেই অনেকেই ব্যক্তি উদ্যোগে মাদ্রাসা স্থাপন করে যাচ্ছেন। এজন্য একজন আলেম যখনই মনে করেন তখনই উনি একটি মাদ্রাসা খুলে বসেন। এমনকি একই বিল্ডিংয়ে একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠানও রয়েছে। এগুলি নিয়ন্ত্রণ করার জন্য কোনো কার্যকরী ব্যবস্থা বা কোনো সংস্থা আছে কিনা আমাদের জানা নাই। বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলি, বিশেষ করে কওমি মহিলা মাদ্রাসাগুলির অবস্থান আরও খারাপ। এগুলিতে নারী নিপীড়ন সহ যৌন হয়রানির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে আসে। সুতরাং এই মুহূর্তে কওমি মাদ্রাসা স্থাপন এবং পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। আমি এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। AKM ফজলুল হক মিলন, গাজীপুর 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য রাখছি। আমার নির্বাচন এলাকা 198 গাজীপুর 5 এর অন্তর্গত কালীগঞ্জ উপজেলার অধিকাংশ মৌজায় জমি সাবকাবলা হস্তান্তরের ক্ষেত্রে প্রতি শতাংশে 30,000 টাকা হারে উৎসকর নির্ধারণ করা হয়। ফ্যাসিস্ট সরকারের কর্তৃক আরোপিত এই অযৌক্তিক ও বৈষম্যমূলক কর হার বর্তমানে এলাকার জনসাধারণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎসকরের অস্বাভাবিক উচ্চ হারের কারণে কালীগঞ্জ উপজেলার জমি ক্রয় বিক্রয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ জমি হস্তান্তরের উদ্দেশ্যে সাব রেজিস্ট্রি অফিসে গেলেও অতিরিক্ত উৎসকর পরিশোধে অক্ষম হওয়ায় দলিল সম্পাদন করতে পারছেন না। যদিও করে তাহলে সেইগুলি দানপত্র দলিল করে। এর ফলে জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি আরও বিস্ময়কর এই জন্য যে কালীগঞ্জ উপজেলার কিছু কিছু মৌজায় এমনও দেখা গেছে জমির মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি উৎসকর পরিশোধ করতে হচ্ছে, যা কোনোভাবে যৌক্তিক নয়। মাননীয় স্পিকার, অপরদিকে পার্শ্ববর্তী উপজেলার সময়ে যেখানে শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কার্যক্রম অধিকতর বিস্তৃত, সেখানে উৎসকর অনেক কম হারে নির্ধারিত হয়েছে। অথচ কালীগঞ্জ উপজেলায় মাত্র 2টি উচ্চ মূল্যের মৌজাকে ভিত্তি করে সমগ্র উপজেলার মৌজার সময় একই হারে উৎসকর আরোপ করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনগণের উপর একটি অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় কালীগঞ্জ উপজেলার সকল মৌজায় বর্তমানে প্রচলিত প্রতি শতাংশে 30,000 টাকা হারে উৎসকর ব্যবস্থা বাতিলপূর্বক পার্শ্ববর্তী উপজেলা সমূহের ন্যায় জমির মূল্যের উপর শতকরা 2 হারে উৎসকর নির্ধারণের বিষয়ে সরকারের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি। এর ফলে একদিকে সাধারণ মানুষ উপকৃত হবেন, অন্যদিকে জমি ক্রয় বিক্রয় বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3। মাননীয় প্রশ্ন না, মাননীয় সদস্য বেশি নোটিশ দেবেন না, একটা একটা করে দেন, ডেলি একটা দেবেন ডেইলি। মাদারগঞ্জ উপজেলা হইতে বগুড়া জেলার সারিয়াকান্দির মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে গৃহীত 2026-27 অর্থ বছরের বাজেটে যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে এবং এই বছরই সম্ভবত যাচাই করে স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে সংসদকে অবহিত করা হয়েছে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মহান সংসদে এই দাবি উত্থাপন করতে চাই যে যমুনা সেতুর উপর বর্তমানে যে চাপ, যানবাহনের যে চাপ, এই চাপ কমিয়ে আনবার জন্যে যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের দাবি, এটি বর্তমান সময়ে খুবই জনগুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমাদের সকলের সামনে উপস্থাপিত হয়েছে। এবং এই যমুনা সেতুর স্থান নির্ধারণের জন্যে সম্ভবত যাচাইয়ের জন্যে 3টি প্রস্তাব করা হয়েছে। একটি প্রস্তাবে বলা হয়েছে বগুড়া জেলার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্যে এই সেতু নির্মাণ করার জন্যে। আরেকটি প্রস্তাব আছে গাইবান্ধা জেলায়, আরেকটি তৃতীয় প্রস্তাব আছে অন্য কোনো জায়গায়। মাননীয় স্পিকার, আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই
যে বগুড়া জেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেলা বগুড়া জেলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জেলা বগুড়া জেলা। এই বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে এই সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা উপকৃত হবে এবং সেই সাথে আমাদের বগুড়ার সাথে মাদারগঞ্জের এই সেতু যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জেলা বগুড়াকে আমাদের। শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর 3। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 3 অন্তর্গত চাঁদপুর পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর ও একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক নগরী। 1897 সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন প্রথম শ্রেণীর পৌরসভা। বর্তমানে চাঁদপুর পৌরসভায় প্রায় 5 লক্ষ মানুষের বসবাস, কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে পৌর এলাকায় সড়ক ও ড্রেনের অবস্থা বেহাল অবস্থায় বিরাজ করছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে প্রধান সড়ক, আভ্যন্তরীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়েছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল পুনঃখননের অভাবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি কারণে জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, জলাবদ্ধতার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের নিকট একাধিক ডিউ লেটার প্রদান করেছি, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে এখনও প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। মাননীয় স্পিকার, অতএব বিষয়টি জরুরি, জনস্বার্থ সংশ্লিষ্ট ও জনগুরুত্বপূর্ণ হওয়ায় চাঁদপুর পৌরসভার সড়ক, ড্রেন ও জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা প্রদান এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে লক্ষ্যে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকে উত্থাপন বিষয় আছে শিক্ষা ব্যবস্থায় এআই শিক্ষাকে অন্তর্ভুক্তি প্রসঙ্গে। আমরা সবাই জানি এআই লিটারেসি দ্রুত ডিজিটাল লিটারেসিতে পরিণত হচ্ছে। এই জন্য ক্রমবর্ধমানভাবে এআইয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে এবং যারা স্নাতকধারী তাদের জন্য এই জ্ঞানটা একান্ত আবশ্যক হয়ে উঠেছে। বাংলাদেশে এর গুরুত্ব অনস্বীকার্য এবং নীতিমালা উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা জানতে পেরেছি। 2026-2030 সালের ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসির খসড়া নীতিমালায় এআই সক্ষমতা বৃদ্ধি, দায়িত্বশীল এআই ব্যবহার এবং মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এটি ইঙ্গিত করে যে এআই শিক্ষা জাতীয় অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তবে যেসব দেশ ইতিমধ্যে প্রাথমিক পর্যায় থেকেই বিদ্যালয়ের কারিকুলামে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করেছে, তাদের তুলনায় বাংলাদেশ বাস্তবায়নের দিক থেকে একেবারে প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে। শিক্ষার্থীদের এআই নির্ভর কর্মবাজারে জন্য প্রস্তুত করতে বাংলাদেশে অন্ততপক্ষে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি সমন্বিত, সুসংগঠিত ও ধাপে ধাপে অগ্রসরমান শিক্ষা কাঠামোর প্রয়োজন, যার মাধ্যমে ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষা, গণিত এবং ডিজিটাল দক্ষতার পাশাপাশি এআই শিক্ষাকে শিক্ষাক্রমে একীভূত করা যায়। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বিশ্বের অতীব জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন। মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে সড়ক পরিবহন সেতু মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় হলো
গাইবান্ধা জেলার বালাসী থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ সেতু নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাইবান্ধা জেলার বালাসী এবং জামালপুর জেলার বাহাদুরাবাদের মধ্যে যমুনা নদীর উপর একটি আধুনিক সেতু নির্মাণ সময়ের দাবি। এই সেতু নির্মিত হলে দুটি জেলার মধ্যে শুধু নয়, বরং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় স্পিকার, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এবং আশেপাশের জেলার কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে। পরিবহন ব্যয় ও সময় উল্লেখযোগ্যভাবে কমবে। নতুন শিল্প, গুদাম, কোল্ড স্টোরেজ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, উত্তর অঞ্চলের সঙ্গে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। বিদ্যমান যমুনা সেতুর উপর চাপ কমবে। মাননীয় স্পিকার, জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্দেশীয় যোগাযোগ সম্প্রসারণ সহায়ক হবে। ব্রহ্মপুত্র এবং যমুনা নদী কেন্দ্রিক পর্যটন, নদী বন্দর, ঐতিহাসিক স্থানসমূহের বিকাশ ঘটবে। মাননীয় স্পিকার, দেশের এবং বিদেশে পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, বালাসী বাহাদুরাবাদ সেতু শুধু একটি যোগাযোগ আমির এজাজ খান, খুলনা 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। খুলনা জেলার দাগব উপজেলার কলেজগঞ্জ ইউনিয়ন, বাণীসান্তা ইউনিয়ন, সুদূরখালী ইউনিয়ন সুন্দরবন সংলগ্ন একটি সম্ভাবনাময় পর্যটক এলাকা। এই অঞ্চলে ইতিমধ্যে বেশ কয়েকটি বেসরকারি রিসোর্ট ও পর্যটক গড়ে উঠেছে এবং দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট হয়েছে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এইসব রিসোর্ট, পর্যটন কেন্দ্র খুলনা মহানগরী থেকে সরাসরি পৌঁছানো উপযোগী কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নাই। ফলে পর্যটক, বিনিয়োগকারী এবং স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক যোগাযোগের অভাবে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে বিকশিত হচ্ছে না এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক খুলনা থেকে দাগবের কৈলাসগঞ্জ ও বাণীসান্তা ইউনিয়ন, সুদূরখালী ইউনিয়ন পর্যন্ত আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নির্মাণ এবং পর্যটক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অতএব বিষয়টি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় সরকারের দৃষ্টি আকর্ষণপূর্বক সংসদে আলোচনা করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, উত্তরের জনপদ খ্যাত আমাদের বগুড়া, উত্তরের একটি জনপদ খ্যাত এবং অনেক বড় একটা বিস্তীর্ণ অঞ্চল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে বিগত 17 বছর শুধু নয়, দেশ স্বাধীনের পর থেকে যে এই অঞ্চলটিকে আরও উন্নতি হওয়া দরকার ছিল, কিন্তু প্রকৃত অর্থে ততগুলো আমরা পাইনি। মাননীয় স্পিকার, আমাদের এই উত্তরের এই জনপদে আমি মনে করি যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে লক্ষ লক্ষ মানুষের বেকার কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে আরও সামনে নিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, যদি শিক্ষিত এই জনগোষ্ঠীকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আগামী নতুন বাংলাদেশটা আরও সুন্দর হবে। মাননীয় স্পিকার, আমি প্রত্যাশা করি যে এই উত্তরাঞ্চলের জনপদ আমরা শুধু আমাদের দলীয় নেতাকর্মীই নয়, বাংলাদেশের শিক্ষিত এবং মেধাবী স্মার্ট যারা আছে তাদেরকে নিয়ে এই বগুড়াতে একটি ইকোনমিক জোন আমরা যদি গড়ে তুলতে পারি, এই অর্থনৈতিক অঞ্চল যদি হিসেবে গড়ে ওঠে, বগুড়ার সঙ্গে অনেকগুলো জেলার খুব মাল্টি কানেকশন আছে। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস
মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এই উত্তরে অবহেলিত জনপদ দীর্ঘ 17 বছরে সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে। এই জনপদটাকে সুন্দর সাবলীল করার জন্য আমরা এখানকার যদি মাল্টিপলভাবে এই অর্থনৈতিক জোনটা গড়ে তুলতে পারি, আমার বিশ্বাস আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শান্তি, সাম্য এবং বিনয়ের যে বাংলাদেশ চেয়েছেন, সবার আগে বাংলাদেশ চেয়েছেন, এই শিক্ষিত বেকার যুবকদের নিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ আমরা দেখব, এটি আমরা প্রত্যাশা করছি মাননীয় স্পিকার। তবে আমি প্রত্যাশা করি যে আমাদের দেশের নতুন নতুন যে শিক্ষার্থীগুলো আমরা 17 বছরের বগুড়ার মানুষ দেখেছি যে শত যোগ্যতা থাকার পরও তারা চাকরি পায়নি, সমস্ত জায়গা থেকে বঞ্চিত হয়েছে। এই ইকোনমিক্যাল জোন যদি গড়ে ওঠে মাননীয় স্পিকার, তাহলে এই জোনের মাধ্যমে আমরা সবাই কিন্তু কানেক্টেড হতে পারবো এবং আমাদের অঞ্চলটা মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি, নোটিশটি দিয়েছি। আমার নোটিশের উত্থাপিত বিষয় দিনাজপুর জেলার বিরল স্থল বন্দরটি চালুকরণ প্রসঙ্গে। আমি আমার নির্বাচনী এলাকা দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। দেশের মধ্যে দিনাজপুর জেলা গুরুত্বপূর্ণ একটি জেলা। এ জেলার অনেক ফসল হয়, অধিক পরিমাণে ফসল উৎপাদিত হয়। তার মধ্যে দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত, দেশ জুড়ে সুনাম রয়েছে। দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি স্থল বন্দর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নির্মাণ কাজ অনেকটা অগ্রগতি হয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ বিরল স্থল বন্দরটি চালু করার বিষয়ে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এই বন্দরটি চালু হলে এলাকার অনেক বেকারের কাজের সুযোগ সৃষ্টি হবে, এলাকাসহ আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে, ব্যবসায়ীগণ সুবিধা পাবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিরল স্থল বন্দরটি দ্রুত চালু করার বিষয়টি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় বিধায় মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিলেট একটি পর্যটন এলাকা, অনেক মানুষ বিদেশ থেকে আসে, প্রবাসিত অধ্যুষিত এলাকা মাননীয় স্পিকার। তো আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নামেই আছে, কিন্তু সেটা কাজে কিছুই নেই। এখানে বিদেশি ফ্লাইট আসে না, বা এখান থেকে বিদেশে যেতে হলে আবার ঢাকা থেকে ছুঁয়ে যেতে হয়। পাশাপাশি স্থানীয় যে ফ্লাইটগুলো আছে, এখানে দেখা যায় যে ডলারের দামের মতো দাম ভেরিয়েশন করে মাননীয় স্পিকার। এই যে বৈষম্যমূলক অবস্থা, এর থেকে আমরা পরিত্রাণ চাই সিলেটবাসী। কিছুদিন আগে আমাদের মাননীয় বিমানমন্ত্রী এবং আমাদের মাননীয় সিলেটের কৃতি সন্তান বাণিজ্যমন্ত্রী মহোদয় আমাদের ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি চালু করেছেন, ডাইরেক্ট ফ্লাইটটি। এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রপারলি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আমরা লোকাল ফ্লাইটের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো মাননীয় স্পিকার আমরা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা চাই যাতে অন্তত আমরা এইসব বৈষম্যতে, কারণ যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। রাস্তায় বাই রোডে যেতে মাননীয় স্পিকার 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। কোনো ট্রেন এক্সট্রা নেই, সব ট্রেনগুলাই সাধারণ 2টা ট্রেন বা 3টা ট্রেন আছে আন্তনগর, এগুলাতে ধারণ ক্ষমতা অত্যন্ত স্বল্প। মানুষের অত্যন্ত ভোগান্তি হচ্ছে মাননীয় স্পিকার। এবং এই যে দামের যে ভেরিয়েশন, এটা দিয়েও আমরা অত্যন্ত হয়রানির সম্মুখীন। আমরা মাননীয় স্পিকার এই মহান সংসদে মাননীয় বিমানমন্ত্রী এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আমাদের এই যে স্থানীয় ফ্লাইটের দামের যে ভেরিয়েশন, এটুকু থেকে অন্তত অবসান করার জন্য আমরা আপনার মাধ্যমে অবহিত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, গত আগের রাতে আমি নিজেই মস্কাট থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে গিয়েছি। 1 ঘন্টা ওখানে বসেছিলাম, তারপর ঢাকায় এসেছি। সুতরাং এই ফেসিলিটি অলরেডি এক্সিস্ট।
এবং এটার বেসিক ফেসিলিটি কিন্তু আছে, হয়তো আরও অনেক ইমপ্রুভমেন্ট করা যাবে, বাট সিলেট এয়ারপোর্ট ইজ এ গুড এয়ারপোর্ট আই সো। থ্যাংক ইউ। মাননীয় সদস্য রেজা আহমদ, কুষ্টিয়া 1। সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। কার্যপ্রণালী 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশে উত্থাপনীয় বিষয় দিনাজপুর জেলার পল্লী উন্নয়ন অবকাঠামোর উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রসঙ্গে। দিনাজপুর জেলার 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় 6টি নির্বাচনী আসন রয়েছে। উত্তরাঞ্চলের মধ্যে এই জেলা উন্নয়নের দিক থেকে বিগত 17 বছরে অনেক পিছিয়ে গেছে। তাই বর্ষাকালে এখানে কাদা এবং পানি এতই হয়ে যায় যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে অনেকগুলোই হয়ে থাকে। বৃহত্তর দিনাজপুর জেলাধীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পটি সমাপ্তির পথে। মাননীয় স্পিকার, আমরা শুনতে পেরেছি এই প্রকল্পটি আর এক্সটেনশন হবে না। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করি দিনাজপুরের 6টি আসন এবং দিনাজপুর বিশেষ করে দিনাজপুর সদর 3 আসনের এই আসনটির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় বিশেষ একটি পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্প উন্নয়ন প্রকল্প নিয়ে এই এলাকার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ গ্রহণ করা হবে কিনা। এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি জানেন যে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে মাননীয় সদস্য রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর 3 মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চল হিসাবে বিশুদ্ধ পানির রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পানির ড্রাম বরাদ্দ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 129 পিরোজপুর 3 মঠবাড়িয়া সর্বদক্ষিণে অবস্থিত। উক্ত উপজেলায় 11টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভায় প্রায় 5 লক্ষাধিক লোকের বসবাস। অর্থ অঞ্চলে খাল বিল নদী নালার পানি লবণাক্ত থাকায় পানীয় জল ব্যবহার করার অনুপযোগী। এছাড়া উপকূলীয় অঞ্চল হিসেবে এখানে বন্যা, সাইক্লোন, সিডর, আইলের মতো প্রতি বছর ঘূর্ণিঝড় বন্যায় মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয় এবং নদ নদী, পুকুর, খাল বিলের পানি পান করার ফলে জনসাধারণের পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং শুকনো মৌসুমে পানির অভাবে জনসাধারণের দারুণ কষ্ট লাঘব করতে বিশুদ্ধ পানির জন্য বৃষ্টির পানির জন্য ড্রাম অতীব প্রয়োজনীয়, যার ফলে আমার উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানীয় স্বাস্থ্যসম্মত নিরাপদ পানীয় থেকে হাজার হাজার পরিবার বঞ্চিত হয়েছে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। বিগত সরকার এই অঞ্চলে রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিশুদ্ধ পানির ড্রামের একটি প্রকল্প বরাদ্দ প্রদান করা হয়, তা দুর্নীতির অনিয়মের কারণে মানুষের মাঝে সুষম বন্টন করা হয়নি। তাই মাননীয় স্পিকার, এমত অবস্থায় জনস্বার্থে আমার নির্বাচনী এলাকা সর্বদক্ষিণীয় উপকূলীয় অঞ্চল হিসাবে 50,000 বিশুদ্ধ পানি ব্যবহারের নিমিত্তে রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পানীয় ড্রাম বরাদ্দ প্রদানের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2 মিনিট বক্তব্যের পালা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। সবাইকে ধন্যবাদ।